আচ্ছা শোনো, এক দেশে এক রাজা আর এক রানী ছিল, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। অনেক বছর পর রানীর কোল আলো করে একটা রাজকন্যা এলো। রাজা আর রানী সহ পুরো রাজ্যবাসী খুব খুশি ছিল। রাজা রাজ্যের সবাইকে দাওয়াত দিয়ে অনুষ্ঠান করে খাওয়ালো। সবাই রাজকন্যার জন্য দোয়া করল। কিন্তু হঠাৎ একদিন এক ডাইনি রাক্ষসী এসে রাজকন্যাকে নিজের সাথে নিয়ে গেল। আদ্রিয়ান গল্প বলতে বলতেই তৈর দিকে তাকাতেই দেখলো সে ঘুমিয়ে গেছে। আদ্রিয়ান মেয়ের মাথায় চুমু খেলো আর মনে মনে হাসতে লাগলো। প্রতিবার গল্প বলার সময় একই জায়গায় এসে দেখে মেয়ে ঘুমিয়ে পড়ে। তৈ আর পুরো গল্প শোনা হয়ে ওঠে না। আদ্রিয়ান তৈকে আলতো করে বালিশে শুইয়ে দিয়ে উঠে দাঁড়ালো। সুখের ছবির কাছে এসে ছবির দিকে তাকিয়ে হারিয়ে যায় অতীতের পাতায়। আদ্রিয়ান চৌধুরী নামটা সুরের দুনিয়াতে একটা বিখ্যাত নাম। মিউজিক কম্পোজার এবং সিঙ্গার। তার সাথে বাবার অফিস দেখাশোনা করত। আদ্রিয়ানের সুরের দুনিয়াতে পদার্পণ সিঙ্গার হিসেবে হলেও কিছু গানের পর আদ্রিয়ান কম্পোজার হিসেবে যুক্ত হন। আদ্রিয়ানকে জনগণ একজন সিঙ্গার হিসেবে যেমন গ্রহণ করেছিল, তেমনি কম্পোজার হিসেবেও উচ্ছ্বাসের সাথে গ্রহণ করে। আদ্রিয়ানের হাত লাগতেই যেন গানের মধ্যে আলাদা একটা নেশা তৈরি হতো। তাই তখনকার সময়ে সবচেয়ে জনপ্রিয় গানগুলো আদ্রিয়ান কম্পোজ করতেন। আদ্রিয়ানের সুরের দুনিয়াতে পদার্পণের ঠিক 5 বছর পর পরিচয় হয় তাবাসসুমের সাথে। একটা রিয়েলিটি শোতে তাবাসসুম অংশগ্রহণ করেন। আদ্রিয়ান যেহেতু একজন সিঙ্গার, সেহেতু সেও ওই সিঙ্গিং কম্পিটিশনের জাজ ছিল। আদ্রিয়ান চৌধুরীও সব সময় মেয়েদের ক্রাশ ছিল। তাবাসসুমের একজন প্রিয় গায়কও ছিল আদ্রিয়ান। কোনো কারণবশত তাবাসসুম মাঝপথে কম্পিটিশন ছেড়ে চলে যায়। একদিন আদ্রিয়ান অফিস থেকে ফেরার পথে বৃষ্টি হচ্ছিল। তখন রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল তাবাসসুম, গাড়ি না পাওয়ায়। এটাই আদ্রিয়ান নিজের মতো করে চলে যাচ্ছিল। তখনই দেখতে পায় সামনে কিছু ছেলে তাবাসসুমের দিকে বাজেভাবে তাকাচ্ছিল আর বাজে কিছু কথা বলছিল। তাবাসসুমের দিকে এগিয়ে আসছিল। আদ্রিয়ান কিছুটা দূরে এগিয়ে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে দেখতে লাগলো তারা কি করতে চাইছে। আদ্রিয়ান গাড়িতে বসে গাড়ির আয়না দিয়ে দেখছিল। কিছুক্ষণ পর ছেলেগুলো তাবাসসুমের ওড়না ধরে টানতে দেখে আদ্রিয়ানের মাথায় রক্ত উঠে যায়। গাড়ি থেকে নেমে ছেলেগুলোকে বেধম মারে। আদ্রিয়ান রাগে মারতে মারতে বলে, মেয়েদেরকে বাজে নজরে দেখিস, জানোয়ার। মেয়ের অসম্মান করিস, বাজে ব্যবহার করিস, মেরেই ফেলবো তোকে। তাবাসসুম আদ্রিয়ানকে থামানোর চেষ্টা করছে আর বলছে, প্লিজ ছেড়ে দিন, মরে যাবে ওরা, ছেড়ে দিন। আদ্রিয়ান মারা বন্ধ করে তাবাসসুমের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলে, মায়া লাগছে ওদের জন্য? হ্যাঁ, মায়া লাগছে। এখন যদি আমি না আসতাম তাহলে কি হতো ভাবতে পারছো? ওই জানোয়ারদের জন্য। তাবাসসুম চোখ মুখ খিচে বন্ধ করে বলে, সরি। আদ্রিয়ান নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে, বাসা কোথায় তোমার? তাবাসসুম আমতা আমতা করে বলল, উত্তরার ন। চলো গাড়িতে উঠে। না, আমি চলে যেতে পারবো। চুপ, যা বলছি তাই করো। তাবাসসুম চুপচাপ গিয়ে গাড়িতে বসে পড়ে। আদ্রিয়ান এসে গাড়িতে বসে স্টিয়ারিং এ হাত রাখতে তাবাসসুম আদ্রিয়ানের হাতের দিকে তাকিয়ে আটকে উঠে বলে, আপনার হাত তো কেটে গেছে, রক্ত বের হচ্ছে তো। কোনো ক্লিনিকে চলুন, ব্যান্ডেজ করতে হবে। লাগবে, বাড়িতে গিয়ে করে নিব। গাড়ি চালাতে চালাতে আদ্রিয়ান বলে ওঠে, কম্পিটিশন মাঝপথে ছেড়ে চলে গেছিলে কেন? আসলে বাবা অসুস্থ হয়ে পড়েছিল, তাই আর কম্পিটিশনে আর যেতে পারিনি। ও আচ্ছা, তোমার নাম জানি কি? তাবাসসুম তালুকদার। তোমার বাড়ি এসে গেছে। তাবাসসুম গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে নিলেই আদ্রিয়ান বলে, এমএ শোনো, জি। তোমার নাম্বারটা দাও। তাবাসসুম অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। সুপারস্টার আদ্রিয়ান চৌধুরী তার মতো সাধারণ মেয়ের কাছে নাম্বার চাইছে। আদ্রিয়ান আবারও বলে, কি হলো, দিবে না? আমি অপেক্ষা করছি। জি জি, নোট করুন। ওকে, ফোন করলে অবশ্যই ধরবে, মনে থাকবে তো? জি। ওকে, যাও। এই যে শুনুন, হ্যাঁ বলো। হাতে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে নেবেন প্লিজ। আর ধন্যবাদ সাহায্য করার জন্য।
তারপর আদ্রিয়ান বাড়ি থেকে ফ্রেশ হয়ে হাতে ব্যান্ডেজ করে বসে। এদিকে আদ্রিয়ানের মা একাধারে আদ্রিয়ানকে বকেই যাচ্ছে। বকাবকি শেষে নিজের হাতে আদ্রিয়ানকে খাইয়ে দিয়ে বলে গেছেন রাতে না জেগে ঘুমিয়ে পড়তে। আদ্রিয়ান খাওয়া শেষে ফোন হাতে নিয়ে কাঙ্ক্ষিত নাম্বারটায় ডায়াল করতেই দুবার রিং হওয়ার পর ওদিকের ব্যক্তির মধুর কণ্ঠ ভেসে আসে। হ্যালো। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলে, হ্যালো, আদ্রিয়ান বলছি। জি। কি করছো? জি কিছু না। খাবার খেয়েছো? জি। আচ্ছা, তুমি কি জি ছাড়া কিছু বলতে পারো না? কেন? কেমন আছো, খেয়েছো জিজ্ঞেস করলে তাকে যে উল্টো জিজ্ঞেস করতে হয়, এইটুকু কার্টিসে নাই? জানি। তাহলে জিজ্ঞেস করলে না যে? আপনি খেয়েছেন? সরি। সরি কেন? আসলে রাস্তায় তোমার সাথে ওর ব্যবহার করা উচিত হয়নি। আমার না মাথা ঠিক ছিল না, তাই আর কি ওরকম ব্যবহার করে ফেলেছি। কিছু মনে করো না। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। তারপর আদ্রিয়ানের তাবাসসুমের কিছুক্ষণ কথা হওয়ার পর ফোন রেখে দেয়। আদ্রিয়ানের মুখে মুগ্ধতার ছোঁয়া লেগেই আছে। কিছু একটা ভেবে আদ্রিয়ান আবারও ফোনটা হাতে নিয়ে কল করে বলে, হ্যালো রাফি। হ্যাঁ স্যার বলুন। একজনের ছবি পাঠাচ্ছি, তার সম্পর্কে সব খবর আমার চাই। কালকে অফিসে গিয়েই যেন পাই। ওকে স্যার, আপনি পাঠিয়ে দিন, সব খবর পেয়ে যাবেন। আদ্রিয়ান ফোনটা রেখে মুচকি হাসে, ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আদ্রিয়ান অফিসে চলে যায়। 2 দিন পর আদ্রিয়ান নিজের কেবিনে এসে চেয়ারে বসতেই দরজায় টোকা পড়ে। কামিন। অনুমতি পেয়ে রাফি কেবিনে ঢুকে। তখন আদ্রিয়ান বলে, হ্যাঁ রাফি, বলো কি বলবে? স্যার সব খোঁজ নেওয়া হয়ে গেছে। হ্যাঁ বলো। তাবাচ্ছুম তালুকদার, তন্ময়া শিকদার আর আহির তালুকদারের মেয়ে। বাবা এক আর্মি অফিসার, আগে বান্দরবনে ছিল, 2 বছর আগে ঢাকায় এসেছে। এখানে নিজেদের বাড়ি আছে উত্তরায়। তনিয়া শিকদারের নিজের কয়েকটা বুটিক আছে। তাবাচ্ছুম ও তার ভাই মা বাবা নিয়ে একটা ছোট পরিবার। আর তাবাসসুমের ব্যাপারে কি খবর পেলে? তাবাচ্ছুম মিউজিক নিয়ে গ্র্যাজুয়েশন করেছে। কয়েকটা মেয়ে বন্ধু ছাড়া আর কারোর সাথে চলাফেরা করে না, কোনো বয়ফ্রেন্ডও নেই। সাধারণ একটা মেয়ে, খুবই শান্ত। আচ্ছা, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ স্যার? তোমাকে তাবাসসুমকে আমাদের মিউজিক স্টুডিওতে আসতে বলবে, গানের অফার করবে। কিন্তু স্যার নতুন কাউকে লঞ্চ করতে গেলে তো অনেক সময় লাগে, বিশেষ করে কাকে তৈরি করতে হয়। তোমাকে যা বলেছি তাই করো। স্যার ডিরেক্টর সাহেব মানবেন তো? চিন্তা করতে হবে না, যা বলছি করো। ওকে স্যার। রাফি বেরিয়ে যেতে আদ্রিয়ান নিজের বাবাকে ফোন করে বলে, হ্যালো আব্বু, আমি বিয়ে করতে চাই। কি হয়েছে আদ্রি, তুমি ঠিক আছো তো? শরীর খারাপ করছে? আব্বু, আমি তোমাকে কি বলছি আর তুমি কি বলছো? না, তুমি উল্টো পাল্টা কথা বলছো তো, তাই জানতে চাইলাম। তুমি নিজের মুখে বিয়ের কথা বলছো, তাই ভাবলাম যে আদ্রিয়ান চৌধুরী বিয়ের কথা শুনলে রেগে যায়, সে নাকি বিয়ের কথা বলছে। আব্বু। আচ্ছা আচ্ছা, বলো কোনো মেয়ে পছন্দ আছে কিনা বলো, তোমার মাকে মেয়ে দেখার জন্য। না, আমার পছন্দ আছে। কোন মেয়ে? কি নাম? তার বাড়ি কোথায়? বাবার নাম কি? সবকিছু তোমার ফোনে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা কথা খেয়াল রাখবে, মেয়ে যেন জানতে না পারে। আচ্ছা। 10 দিন পর তাবাসসুম আদ্রিয়ানের স্টুডিওতে আসতে আদ্রিয়ান বলে, হাই, কেমন আছো? হ্যালো। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো। তোমাকে কেন আসতে বলা হয়েছে জানো তো? আমি তোমাকে দিয়ে একটা গান গাওয়াতে চাই। জি। আশা করি এতে তোমার আপত্তি নেই করো। জি না। তাহলে চলো রিহার্সাল করি। আদ্রিয়ানের কম্পোজিশনে নতুন গানের জন্য তাবাসসুম গান গাইবে। আর তাবাসসুমের সাথে পুরুষ গায়ক হিসেবে থাকবে মাহিন সওদাগর। যথারীতি গান রিলিজ হওয়ার পর এই গান রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। আর তার সাথে আদ্রিয়ান আর তাবাসসুমের সম্পর্কেও পরিবর্তন আসা শুরু করে। তারা নাম ছাড়া একটা ভালোবাসায় জড়িয়ে গেছে। প্রতিদিন নিয়ম করে ফোনে কথা বলা, আদ্রিয়ানের এত ব্যস্ততার মাঝেও তাবাসসুমকে নিয়ে ঘুরতে যাওয়া, সময় কাটানো,
তাবাসসুম খুবই মিশুক একটা মেয়ে, সবার সাথে ভালো ব্যবহার ও তার মিষ্টি কথার জন্য সবাই তাকে ভালোবাসতো। 15ই মার্চ, আজ আদ্রিয়ানের জন্মদিন, তার সাথে একটা বিশেষ দিন। তাবাসসুমের নতুন গানের জন্য স্টুডিওর মধ্যে এসেছিল আদ্রিয়ান। আদ্রিয়ান স্টুডিওতে আসতে সবাই তাকে বার্থডে উইশ করলো। আদ্রিয়ান নিজের জন্মদিন কখনো পালন করে না, তাই এটা নিয়ে কোনো পরিকল্পনাও করে না। স্টুডিওর কাজ শেষ হতে আদ্রিয়ান তাবাসসুমকে বলে, তাবাসসুম, চলো তোমাকে নিয়ে এক জায়গায় যাব এখন। কোথায়? চলো, দেখতেই পাবে, তোমার জন্য সারপ্রাইজ আছে। বলে আদ্রিয়ান তাবাসসুমকে কিছু বলতে না দিয়ে তাকে গাড়িতে উঠিয়ে দিল। আদ্রিয়ান গাড়ি ড্রাইভ করতে শুরু করে। তাবাসসুম কিছুক্ষণ আদ্রিয়ানের দিকে তাকিয়ে থেকে আদ্রিয়ানকে বলে, বার্থডে তোমার আর সারপ্রাইজ আমার জন্য। হুম। আগে বলো, আমাকে জানালে না কেন? আজকে তোমার জন্মদিন, তোমাকে কিছু দিতে পারলাম না, কোনো উপহার দিতে পারলাম না। তুমি তো আমার জন্য সবচেয়ে বড় উপহার। মানে? আরে জানতে পারবে, চলো। কিছুক্ষণের মধ্যে আদ্রিয়ান আর তাবাসসুম একটা দিঘির কাছে আসতেই আদ্রিয়ান গাড়ি থেকে নেমে তাবাসসুমের দিকে দরজাটা খুলে দিতে তাবাসসুমও গাড়ি থেকে নেমে আসে। চারিদিকটা অন্ধকার দেখে তাবাসসুম কিছুটা ভয় পেয়ে আদ্রিয়ানের হাত খামছে ধরে। আদ্রিয়ান বুঝতে পেরে বলে, রিল্যাক্স, আমি আছি তো, কিচ্ছু হবে না। বলেই আদ্রিয়ান হাতে থাকা রিমোটটা একটা বাটন চাপ দিতে সারা জায়গা আলোকিত হয়ে পড়ে। আলো জ্বলতেই তাবাসসুম বুঝতে পারে এটা একটা রিসোর্টের অনুষ্ঠানে জায়গা, যেটা লাল গোলাপ আর সাদা বেলুন দিয়ে ছোট ছোট মরিচবাতি দিয়ে সাজানো। আদ্রিয়ান তাবাসসুমকে সামনে যেতে ইশারা করে। তাবাসসুম দেখতে চায় তার পায়ের নিচে লাল কার্পেট ছিড়ানো। তাবাসসুম আদ্রিয়ানের হাত ধরে এগিয়ে আসতে আসতে ডেকোরেশনের মাঝ বরাবর দাঁড়ায় আদ্রিয়ানের হাত ছেড়ে। তাবাসসুম এদিক ওদিক দেখতে দেখতে খেয়াল করে আদ্রিয়ান এখানে নেই। তাবাসসুম কিছুটা ভয় পেয়ে যায়। তাবাসসুম কিছুটা ভয়ার্থক কণ্ঠে ডাকে, আদ্রিয়ান, কোথায় আপনি? আদ্রিয়ান আবার ভয় করছে তো আমার। আদ্রিয়ানের ডাকে পেছনে তাকাতেই তাবাসসুম দেখতে পায় আদ্রিয়ান হাঁটু মুড়ে বসে আছে তাবাসসুমের সামনে। তাবাসসুম বলে, কি করছেন কি আপনি? আদ্রিয়ান বলে, কখনো কারোর প্রতি দুর্বল হয়নি। কি করে প্রপোজ করতে হয় বা কি বলতে হয় আমি জানি না। জীবনে কাউকে নিজের মনটা দেইনি নিজের ক্যারিয়ারের জন্য। কেন জানি না, নিজের অজান্তে তোমাকে আমার মনটা দিয়ে দিলাম। কখন দিলাম, কিভাবে দিলাম, কিচ্ছু জানি না। শুধু এটা জানি তুমি আমার মনটা চুরি করে নিয়ে গেলে। বলবো না টিনের ছেলে মেয়েদের মতো প্রেমের সম্পর্ক করে তুলতে। আমি চাই তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে আমার সুখ হয়ে থাকবে। আদ্রিয়ান বুক পকেট থেকে আংটি বের করে বলে, হবে কি আমার সুখ? Will you marry me? তাবাসসুম আদ্রিয়ানের এমন প্রস্তাবে অস্থির হয়ে পড়ে বলে, আদ্রিয়ান, আমার ফ্যামিলি ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তাবাসসুমের কথা শেষ হতেই আদ্রিয়ান নিজের হাতে ইশারা করে। তাবাসসুম আদ্রিয়ানের হাতের ইশারায় তাকিয়ে দেখে কিছু পরিচিত মুখ। তাবাসসুমের বাবা মা, ভাই, আদ্রিয়ানের বাবা মা ও কিছু বন্ধু। তাবাসসুম নিজের মা বাবার দিকে তাকাতেই তারা চোখে ইশারা করে। তখন তাবাসসুম আদ্রিয়ানের দিকে তার হাত বাড়িয়ে দেয়, বলে, ইয়েস, আই উইল। আদ্রিয়ান তাবাসসুমের বাম হাতের অনামিকা আঙ্গুলে আংটিটা পরিয়ে দেয়। সবাই হাততালি দিতে শুরু করে। আদ্রিয়ান আবারও হাতে একটা কালো গোলাপের তোড়া নিয়ে বলে, সবাই তো লাল গোলাপ দিয়েই প্রপোজ করে। সবাই মানে লাল গোলাপ ভালোবাসার চিহ্ন। কিন্তু তা থেকে আমার ভালোবাসার মানুষটা সবচেয়ে আলাদা। সব গোলাপের মাঝে যেমন কালো গোলাপ আলাদা, তাই আমার সুখ আমার ভালোবাসার মানুষের জন্য। এটা আমার বিশেষ মানুষের জন্য বিশেষ গোলাপ। তাবাসসুমের বাবা মা মেয়েকে সব মানুষের হাতে তুলে দিতে পেরে তৃপ্তির হাসি হাসে। সেদিনই আদ্রিয়ান আর তাবাসসুমের এঙ্গেজমেন্ট হয়ে যায়। আর তার 3 দিন পর আকদের অনুষ্ঠানও হবে বলে ঠিক করা হয়। তাবাসসুম আদ্রিয়ানের কাছে এসে বলে, একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে না করলে। একটা কেন, 1000টা করো। আমার বাবা মাকে কিভাবে? তোমাকে যেদিন রাতে দেখেছিলাম তার পরদিন তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় বাবাকে দিয়ে। প্রথমে তোমার বাবা রাজি না হলেও পরে মেনে নেন। কিন্তু তার একটা কথাই ছিল, তার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে কিছুই হবে না। তাই প্রথমে গানের মাধ্যমে পরিচয়, তারপর বন্ধুত্ব, এখন বিয়ে, তাই তো? 3 দিন পর আকদের অনুষ্ঠান হবে বলে তারা ঠিক করে পরের দিনই মার্কেটে যাবে। পরের দিন মার্কেট করা হয়।
তাবাসসুম সাথে গেলেও আদ্রিয়ান নিজে তার পছন্দ মতো সবকিছু কিনে। কেনাকাটা শেষ হতেই সবাই বাড়িতে চলে যায়। আদ্রিয়ান তাবাসসুমকে পৌঁছে দিবে বলে জানায়। আদ্রিয়ান তাবাসসুমকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার দিয়ে আদ্রিয়ান তাবাসসুমের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই আর তোমার থেকে কিছু জানতে চাই। জি বলুন, কি জানতে চান? তোমার এই বিয়েতে কোনো আপত্তি নেই তো? না মানে তুমি তোমার মা বাবার মুখ রাখতে আর আমার চাপে পড়ে বিয়েতে রাজি হওনি তো? কি বলছেন কি এসব? আমি কেন চাপে পড়ে রাজি হব? আমি নিজের ইচ্ছেতে রাজি হয়েছি। বিশ্বাস করো তাবাসসুম, একবার আমার হাত ধরো তুমি। এই বিশ্বাসটা রেখে আমি কথা দিচ্ছি কখনো তোমার হাত ছাড়বো না। একবার আমার সুখ হয়ে দেখো, কখনো তোমার সুখের অভাব হতে দিব না। ভালোবাসবো আজীবন, মৃত্যুর আগ পর্যন্ত। হব, আমি আপনার সুখ ভালোবাসবো নিজের সাধ্যের বাইরে গিয়েও। আদ্রিয়ানের হাত দুটো ধরে বলে তাবাসসুম। আদ্রিয়ান নিজের হাতের উপর থেকে তাবাসসুম হাতটা নিয়ে হাতে একটা চুমু দিতেই তাবাসসুম কেঁপে ওঠে। আদ্রিয়ান তাবাসসুমের দিকে তাকিয়ে বলে, সব সময় তোমাকে আগলে রাখবো, কথা দিলাম। সময় কারো জন্যই থেমে থাকে না। ঠিক ওই তারিখেই আদ্রিয়ান আর তাবাসসুমের আকদের অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়। আর ঠিক হয় 1 মাস পর বড় করে অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমেই তাবাসসুমকে ঘরে তোলা হবে। সবাইকে জানানো হবে তাদের বিয়ের কথা। একদিন বিকেলে তাবাসসুম বিশেষ কাজে স্টুডিওতে যায়, আর আদ্রিয়ান গুরুত্বপূর্ণ একটা মিটিং এর জন্য অফিসে গিয়েছে। তাবাসসুমকে আদ্রিয়ান বলেছে কাজ শেষে দি রোজ ক্যাফেতে দেখা করবে। তার জন্য তাবাসসুম ক্যাফেতেই বসে অপেক্ষা করছে আদ্রিয়ানের জন্য। তখনই মাহিন এসে তাবাসসুমের সামনে চেয়ারে বসে পড়ে। হঠাৎ এমন হওয়াতে তাবাসসুম কিছুটা ভয় পেয়ে যায়। তাবাসসুম মাহিনের দিকে তাকিয়ে বলে, এটা কেমন বিহেভিয়ার মাহিন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আরে রিল্যাক্স তবু, আমিই তো। আপনাকে কতবার বলেছি আমাকে এসব নামে ডাকবেন না। তাবাসসুম আমার নাম, আর আমার নাম ধরে ডাকবেন। ওকে সরি, আজকে আর তোমাকে মেজাজ খারাপ করতে চাই না। তোমার সাথে আমার একটা কথা ছিল। তাবাসসুম ভ্রুকুচকে জিজ্ঞেস করে, আগে কি খাবে বলো, অর্ডার করি। না, আমি এখন কিছু খাবো না। আমি কারোর জন্য অপেক্ষা করছি। কার জন্য? আদিরানের জন্য? আপনি কি বলতে চাইছিলেন বলেন? মাহিন তাবাসসুমের হাত দুটো ধরে বলে, আমি তোমাকে ভালোবাসি তাবাসসুম, সেই প্রথম দিন থেকেই। কিন্তু বলে উঠতে পারছি না তোমাকে বিয়ে করতে চাই। আমি আরো আগেই তোমাকে বলতাম, কিন্তু কিন্তু আদ্রিয়ানের জন্য পারেনি। ও সবসময় তোমার সাথে চিপকে থাকে, তাই আর বলা হয়ে ওঠেনি। আই লাভ ইউ তাবাসসুম। তাবাসসুম হাত ছাড়িয়ে নিয়ে বলে, দেখেন, আমি বিবাহিত। কিছুদিনের মধ্যে আমার বিয়ের অনুষ্ঠানও হবে, আর আমি আপনাকে ভালোবাসি না। তুমি আমাকে মিথ্যা বলছো তাই না? তোমার যে বিয়ে হয়নি তা আমি জানি। তাবাসসুমের গালে হাত রেখে বলে। তাবাসসুম মাহিনের থেকে ছিটকে দূরে সরে গিয়ে বলে, কি হচ্ছেটা কি? গায়ে হাত দিচ্ছেন কেন অসভ্যের মতো? মাহিন কিছুটা রেগে গিয়ে বলে, ও, আমি গায়ে হাত দিলে অসভ্য ঘৃণা লাগে? আর আদ্রিয়ান যখন হাত ধরে কানে চুল ঘুষে দেয় তখন ঘৃণা লাগে না? কি সম্পর্ক তোমার আদ্রিয়ানের সাথে? আদ্রিয়ানের স্পর্শ ভালো লাগে আর আমি ধরলে খারাপ? তাবাসসুমের মাহিনের কথা শুনে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তাবাসসুম আর এখানে দাঁড়িয়ে থাকতে পারলো না। দৌড়ে যখন চলে যাবে তখনই কারো বুকের সাথে ধাক্কা লাগে। তাকাতেই দেখতে পায় আদ্রিয়ান তার সামনেই দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান মাত্রই রেস্টুরেন্টে ঢুকছিল, তখনই হঠাৎ ধাক্কা লাগতে আদ্রিয়ান কিছুটা চমকে যায়। তাবাসসুম আদ্রিয়ানকে দেখতে পেয়ে আদ্রিয়ানকে জড়িয়ে ধরেই কাঁদতে থাকে। আদ্রিয়ান তাবাসসুমের কান্নায় চমকে যায়। আদ্রিয়ান তাবাসসুমের কান্নার কারণ খুঁজে না পেয়ে ব্যস্ত ভঙ্গিতে বলে ওঠে, কি হয়েছে সুখ? কান্না করছো কেন? বলো আমাকে। কিন্তু তাবাসসুম দড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে হেঁচকি তুলেছে, কিছু বলছে না। আদ্রিয়ান নিজের থেকে তাবাসসুমকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, কি হয়েছে বলো আমাকে। কেউ কিছু বলেছে? তাবাসসুম আঙ্গুল তাক করে মাহিনের দিকে। আদ্রিয়ান মাহিনকে এখানে দেখে ভ্রু কুঁচকে নেয়। তাবাসসুমের দিকে জিজ্ঞেসের দৃষ্টিতে তাকাতেই তাবাসসুম সব খুলে বলে আদ্রিয়ানকে। মুহূর্তে আদ্রিয়ানের মাথায় যেন আগুন ধরে যায়। তাবাসসুমকে ধরে মাহিনের সামনে নিয়ে
মাইনের গালে ঠাস করে চর বসিয়ে দেয়। তাবাসুমের দিকে তাকিয়ে বলে, ও হচ্ছে মিসেস আদ্রিয়ান তাবাসসুম। আমাদের কিছুদিন আগে আক্ত হয়েছে, আর কিছুদিনের মধ্যে বিয়ের অনুষ্ঠান হবে। আর কোনোদিন যদি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করো তাহলে তোমাকে আমি দেখে নেব। বলেই আদ্রিয়ান তাবাসুমকে নিয়ে চলে যায়। মাহিন নিজের গালে হাত বুলাতে বুলাতে বলে, আদ্রিয়ান, তোকে আমি দেখে নেব। আর রইল বাকি তাবাচ্ছম এর কথা। তাবাচ্ছম যদি আমার না হয়, তোরও হয়ে হবে না। সময়ের গতি এতই বেশি যে এটা কখন চলে যায় কেউ টেরই পায় না। তেমনই আদ্রিয়ান আর তাবাসুমের জীবনের দিনগুলো কাটতে লাগলো। যথাসময়ে আদ্রিয়ান আর তাবাসুমের বিয়ের খুব ধুমধাম করে আয়োজন হয়। তাবাসুম এখন আদ্রিয়ানের সুখ হয়ে গেছে। আদ্রিয়ান যেন সুখ ছাড়া কিছুই বুঝে না। এরই মধ্যে আদ্রিয়ান আর তাবাসুমের নিজের গাওয়া গানের অ্যালবাম বের হয়েছে। শ্রোতারা তাদের পছন্দের গায়কের গান আবারও শুনতে পেয়ে আনন্দে বিমোহিত হয়ে গেছে। আদ্রিয়ান আর তাবাসুমের বিয়ের 3 বছর যেতেই আদ্রিয়ান যেতে পারে সে বাবা হবে। এতে যেন আদ্রিয়ানের খুশি সীমাহীন হয়ে পড়েছে। তাবাসুমের খেয়াল রাখা, ডাক্তার দেখানো, খাইয়ে দেওয়া সবকিছু সে নিজে করেছে। একদিন রাতে আদ্রিয়ান তাবাসুমকে জড়িয়ে ধরে বিছানায় বসে রয়। তখনই হঠাৎ আদ্রিয়ান বলে ওঠে, জানো সুখ, আমি না ভাবতেই পারছি না আমার সুখের পেটের ভেতর আর একজন সুখ আছে। আমার ভাবতে কেমন যেন পাগল পাগল লাগছে। সুখ কেন আদ্র, কেন না? আমি জানি বাবু আমাকে বলেছে। না, আমি বলছি আদ্র, আমার একটা ছোট্ট আদ্র চাই। না, সুখে আসবে, দেখে নিও। তুমি জানো বড়। তাবাসুম গাল ফুলিয়ে বলে। আদ্রিয়ান তাবাসুমের কান্না দেখে হাসে। তারপর তাবাসুমের গাল টেনে দিয়ে বলে, আচ্ছা, দেখা যাবে, সুখে আসুক বা আদ্র, যে আসে আমাদের তো সন্তান, তাই না? আচ্ছা আদ্র, একটা কথা বলি। কি? ডেলিভারির সময় আমি যদি মারা যাই, তাহলে তুমি কি আমায় ভুলে যাবে, বিয়ে করে নেবে অন্য কাউকে? এটা কি ধরনের কথা সুখ? আমি না বলেছি আমার এমন কথা পছন্দ না? বলো না আদ্র, আর আমাদের সন্তানের কি হবে? তাকে সৎমা তো ভালোবাসবে না, কি হবে বলো না? আদ্রিয়ান তাবাসুমকে জড়িয়ে ধরে বলে, তোমার কিচ্ছু হবে না সুখ। আর আমি আমার সুখকে ছেড়ে কারোর কাছে যাব না। আমার সুখের সংসারের জায়গা কেউ নিতে পারবে না। 9 মাস পর আদ্রিয়ানের সুখের কোল আলো করে আসে একটা মেয়ে সন্তান। আদ্রিয়ান নিজের মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে আনন্দে কান্না করে দেয়। তাবাসুমকে কেবিনে দেওয়া হলে আদ্রিয়ান তার পাশে বসে থাকে। কিছুক্ষণ পরেই তাবাসুমের জ্ঞান ফিরতে আদ্রিয়ান বলে, দেখো সুখ, আমাদের একটা ছোট্ট প্রিন্সেস হয়েছে। আমাদের সুখের মতো আরেকটা সুখ। কিন্তু কিন্তু কি? আমি তো একটা প্রিন্স চেয়েছিলাম। আমার আর আমার আদ্রের মতো আরেকটা আদ্র। কেন, তুমি কি খুশি না প্রিন্সেস হয়েছে বলে? খুশি হব না কেন? অবশ্যই খুশি, কিন্তু আমার প্রিন্স। সমস্যা নেই, আমাদের আবার একটা প্রিন্স হবে। যা অসভ্য। আচ্ছা বলো, আমাদের প্রিন্সেসের নাম কি রাখা যায়? অতসী। না, তাই বা? আমি ওর মাম্মা, আমি বলছি না অতসী। আচ্ছা, ওর নাম অতসী চৌধুরী তৈবা, আমার তৈ। আর আমার অতসী। দুজনেই একসাথে হেসে ওঠে। এভাবেই হেসে খেলে ওদের দিন যাচ্ছিল। কিন্তু সুখের দিন যে তাড়াতাড়ি ফুরিয়ে যায়। এমনই ভাবে আদ্রিয়ান আর সুখের জীবনেরও সুখ বেশি দিন টিকেনি। তো এবার বয়স যখন 1 বছর 1 দিন, আদ্রিয়ান আর তাবাসুম তৈকে নিয়ে একটা অনুষ্ঠানে যায়। যদিও প্রথমে তাবাসুমের যাওয়ার কোনো মত ছিল না, পরে না পেরে বাধ্য হয়ে যায়, না গেলে খারাপ দেখাবে বলে। তৈ যেহেতু ছোট ছিল আর বাবা মা ছাড়া কিছুই বোঝে না ছোট্ট বাচ্চাটা। অনুষ্ঠান শেষ হয় রাত প্রায় 11টায়। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। আদ্রিয়ানের কাছে তৈ আর পাশে সিটে বসে আছে তাবাসুম। আদ্রিয়ান বেবি ক্যারি ব্যাগে করে তৈকে বুকে নিয়ে গাড়ি চালাচ্ছে আর ফাঁকে ফাঁকে মেয়ের সাথে কথা বলছে। আর ছোট তৈ বাবার কথা মনোযোগ দিয়ে শুনছে। গাড়ি চালাতে চালাতেই হঠাৎ ব্রিজের কাছে সে গাড়ি বন্ধ হয়ে যেতেই তাবাসুম বলে ওঠে, কি হলো হঠাৎ? গাড়ির কি হলো? এভাবে বন্ধ হয়ে গেল কেন? জানি না, দেখতে হবে কি হয়েছে। তুমি তো একে কোলে নিয়ে বসো, আমি দেখছি। আর হ্যাঁ, কোনোভাবেই গাড়ি থেকে নামবে না, ওকে?
আচ্ছা, ওলে বাবালি, আমার আম্মু তো এখনো ঘুমায়নি, খেলা করছিল। তৈকে কোলে নিতে নিতে বলে তাবাসুম। আদ্রিয়ান গাড়ি থেকে নামতেই দেখে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে। আদ্রিয়ান গাড়ির পাশে বসা থেকে উঠতেই পেছন থেকে কেউ পিঠে বাড়ি মারে। আদ্রিয়ান পিঠে হাত দিয়ে উঠে দাঁড়াতেই দেখতে পায় মাহিন হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। মাহিন অনবরত আদ্রিয়ানকে মারতে থাকে আর বলে, তোর জন্য আমার কেরিয়ার শেষ হয়ে গেছে তাবাচ্ছুম, আমার হওয়ার কথা ছিল, কিন্তু তুই কেড়ে নিলি। এতদিন ধরে আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, আর সেই সময় এসে গেছে। তোকে আমি ছাড়বো না আদ্রিয়ান। এদিকে গাড়ি থেকে আদ্রিয়ানকে মার খেতে দেখে তাবাসুম নামতে যাবে, তখনই আদ্রিয়ান চিৎকার করে বলে, সুখ প্লিজ গাড়ি থেকে নেবো না। মাহিন গাড়ির দরজার কাছে এসে দরজা খোলার চেষ্টা করে বলে, দরজা খোল, খোল বলছি, না হলে আজকে আদ্রিয়ানের লাশ দেখবে। দরজা খোল। তাবাসুম গাড়িতে মেয়েকে কোলে তুলে নিয়ে কান্না করছে। মাহিন যখন দেখতে পায় তাবাসুম দরজা খুলছে না, তখন আবার আদ্রিয়ানের দিকে যায়। রাস্তায় পড়ে থাকা আদ্রিয়ানকে যখন মাহিন আবার বাড়ি মারতে যায়, তখনই তাবাসুম গাড়ি থেকে নেমে চিৎকার করে বলে, আদ্র। আদ্রিয়ান তাবাসুমকে দেখে পড়া থেকেই বলে, কেন বের হলে সুখ? তাবাসুম আদ্রিয়ানের কাছে যেতে নিলে মাহিন তাবাসুমের হাত ধরে ফেলে আর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, তোকে আমি মারবো না, তুই বেঁচে থাকবি, কিন্তু জীবন্ত লাশের মতো। মাহিন তাবাসুমকে ধরে ব্রিজের কিনারে নিয়ে যায়। মাহিন তাবাসুমের দিকে তাকিয়ে বলে, এই বলে মাহিন তাবাসুমের দিকে বন্দুক তাক করে। তাবাসুমকে শুট করে গুলি গিয়ে লাগে তাবাসুমের কাঁধে। মাহিন তাবাসুমকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতেই আদ্রিয়ান মাহিনকে সরিয়ে পড়ে যেতে নেওয়া তাবাসুমের হাত ধরে ফেলে। আদ্রিয়ানের শরীর নিস্তেজ হয়ে আসে। তাবাসুমের হাত ধরে রাখতে পারছিল না, তবুও ছাড়ছে না। এদিকে মাহিন আদ্রিয়ানের গাড়ি থেকে তৈবাকে কোলে তুলে নিয়ে বলে, দেখ আদ্রিয়ান, বউকে বাঁচতে গিয়ে নিজের ছোট বাচ্চাকে না হারিয়ে ফেলিস। আমার খুব কষ্ট হবে এই ছোট বাচ্চাটাকে মারতে। আদ্রিয়ান চিৎকার করে বলে ওঠে, ভাই ছেড়ে আমার মেয়েকে, তোর সব শত্রুতা তো আমার সাথে, আমাকে মেরে ফেল, ওদের ছেড়ে দে। তোকে মারলে তো আমার যন্ত্রণা মিটবে না, তুই বেঁচে থাকবি, মরবে তো ওরা। তাবাসুমের অবস্থাও খারাপ হয়ে আসছে, কিছুতেই চোখ খুলে রাখতে পারছে না। তারপরেও কাঁপা কাঁপা গলায় বলে, আমার মেয়েকে বাঁচাও আদ্র, আমার মেয়েটার যেন কোনো কষ্ট না হয়। আমার মেয়েকে বলো তার মাম্মা তাকে খুব ভালোবাসে। আমার মেয়েকে ভালো ভালো রেখো, তুমি ভালো থেকো। এই বলে তাবাসুম নিজের হাত আদ্রিয়ানের থেকে ছাড়িয়ে নেয়। আদ্রিয়ান চিৎকার করে ডেকে ওঠে। সুখ। আদ্রিয়ান তাড়াতাড়ি উঠে মাহিনের হাত থেকে তৈবাকে নিয়ে মাহিন একটা ঘুষি মারে। মাহিন উঠে যেও আদ্রিয়ানের দিকে যেতে নিবে, তখনই পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায় আর ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। আদ্রিয়ান মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে রাস্তায় নিস্তেজ হয়ে পড়ে যায়। আদ্রিয়ানের একদিন পরে জ্ঞান ফিরতেই নিজেকে হসপিটালে আবিষ্কার করে। পাশে আদ্রিয়ানের মা বাবাকে দেখতে পায়। মাথায় হাত দিতেই কিছু মনে করতেই বিষাক্ত রাতের কথা মনে পড়ে। আদ্রিয়ান উত্তেজিত হয়ে বলে, আমার সুখ কোথায়, আর আমার মেয়ে কোথায়? ওরা আদ্রিয়ানকে উত্তেজিত হতে দেখে তায়েফ চৌধুরী ছেলের কাছে গিয়ে বলে, আদ্রিয়ান শান্ত হও, তোমাকে এখন উত্তেজিত হওয়া ঠিক না। বাবা বলো না, ওর কোথায়? আমি কি করে এখানে আসলাম? আমাদের দাদুভাই ঠিক আছে এখন। রাতে পুলিশেরা ডিউটি করে ফিরছিলেন, তখন তোমাদের ওখানে ওই অবস্থায় পাই, তারপর হসপিটালে নিয়ে আসে তোমাকে। যেহেতু সবাই চেনে, তাই তারা তোমাকে অ্যাসিস্ট্যান্ট রফিককে ফোন করে জানালে আমাদের জানাই সে। আমরা হসপিটালে আসি। তো এইবার শরীরের অবস্থা রাতে অনেক খারাপ ছিল, এখন ভালো আছে, ঘুমাচ্ছে। আর সুখের কি হয়েছে? আদ্রিয়ান শান্ত স্বরে বলে। আদ্রিয়ানের এমন শান্ত হওয়াটা যেন তায়েফ চৌধুরী মানতে পারছে না। তার মতে তার ছেলে তো এমন শান্ত হওয়ার কথা না। তার ভাবনার মধ্যে আদ্রিয়ান আবারও বলে ওঠে, সুখের কি হয়েছে? তায়েব সাহেব জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, নদীতে অনেক স্রোত থাকায় তাবাসসুম কোথায় ভেসে গেছে পাওয়া যায়নি, এখনো খোঁজ চলছে। আচ্ছা, তৈকে আমার কাছে নিয়ে আসো। আদ্রিয়ানের কথা মতো তৈকে নিয়ে আসেন স্নেহা চৌধুরী। 2 দিন পরে নদী থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
চেহারা বিকৃত হওয়ায় ডিএনএ টেস্ট করে তারা এই লাশটাকে তাবাসসুমের লাশ হিসেবেই শনাক্ত করে। সারা বাড়িতে কান্নার রোল পড়ে যায়। শুধু চোখে পানি নেই আদ্রিয়ানের, সে কেমন যেন নির্বাক হয়ে গেছে। নিজের হাতে দাফন কার্যক্রম শেষ করে বাড়িতে এসে মেয়েকে কোলে তুলে নিয়ে রুমে ঢুকে রুমের দরজা বন্ধ করে দেয়। প্রায় 15 দিন না নিজের রুম থেকে বের হয়েছে, না তৈকে কারো কাছে দিয়েছে রুম থেকে বের হওয়ার জন্য। খায় বা না খায় সবসময় রয়েছে রুমে। সবার অনেক বোঝানোর পর শুধু মেয়ের জন্য স্বাভাবিক জীবনে এসেছে আদ্রিয়ান। আদৌ কি স্বাভাবিক আছে নাকি স্বাভাবিক থাকার অভিনয় করছেন তাও কেউ জানতে চায়নি। আদ্রিয়ানের মা অনেকবার ছেলের আবার বিয়ে করাতে চেয়েছিলেন, তাতে আদ্রিয়ান তৈকে নিয়ে বাড়ি ছাড়ার উদ্যোগ নিতেই বুঝিয়ে আটকায় আদ্রিয়ানকে। এই 4 বছর তৈকে আঁকড়ে ধরে বেঁচে আছে আদ্রিয়ান। অতীতের ঘোর কাটে আদ্রিয়ানের তৈর ঘুম জড়ানো ডাকে। পাপা পাপা। আদ্রিয়ান নিজে চোখের পানি মুছে গিয়ে মেয়ের পাশে শুতেই তৈ আদ্রিয়ানের কাছে ঘেঁষে। আদ্রিয়ান একটু হেসে মেয়েকে বুকে তুলে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে মামা? তুই ঘুমায়, পাপা কোথায় যায়? না মা, বাবা কোথাও যায়নি, ঘুমাও তুমি। আদ্রিয়ানও মেয়েকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আদ্রিয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে থেকেই সকালের নাস্তা নিয়ে আসে ট্রেতে করে। আদ্রিয়ান রুমে এসে দেখে তুই এখনো ঘুমিয়ে রয়েছে। এটা কাল রাতেরই ফল। দেরি করে ঘুমালে কিংবা রাতে জেগে গেলে তুই সকালে ঘুম থেকে উঠতে পারে না। কালকে দুটোই করেছে। আদ্রিয়ান খাবারের ট্রেটা বিছানার পাশে ছোট্ট টেবিলের উপর রেখে মেয়ের কাছে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডাকে, তুই তুই মা উঠো, দেখো কত বেলা হয়ে গেছে। আজকে তো আমার মায়ের স্কুল আছে, তাই না? না বাবা। ঘুম জড়ানো কণ্ঠে বলে, কি না, স্কুলে তো যেতে হবে। না, তুই যাবে না। ইচ্ছুলে কেন যাবে না? সবার মাম্মা বাবা চলে যায়, আমার সাথে শুধু ড্রাইভার দাদু যায়, কখনো দিদিমণি যায়। আমার তো মাম্মাম বাবার সাথে যেতে ইচ্ছা করে, তাই তুই স্কুলে যাবে না। আদ্রিয়ান মেয়ের কথায় ভাবে আসলে এই মেয়েকে সময় দেওয়া হয় না। মেয়েটা যে একা, কাজের চাপে আদ্রিয়ান ভুলেই যায়। তাই তো আদ্রিয়ান মনস্থির করে এখন থেকে কিছুটা সময় বেশি দিতে হবে মেয়েকে। তাই আদ্রিয়ান মেয়েকে বলে, আচ্ছা তুমি উঠো, বাবা তোমার সাথে আজকে থেকে স্কুলে যাবে। তো এই চট করে উঠে বলে, বাবা সত্যি তো যাবে আমার সাথে? আচ্ছা দুষ্টু, এতক্ষণ ধরে ঘুমের ভান করেছিলে? তুই বাবার কথায় হেসে ওঠে। আদ্রিয়ান বলে, চলো চলো তাড়াতাড়ি ফ্রেশ হবে, বাবা আজ তার সাথে স্কুলে যাবে। তুই আদ্রিয়ানের গলা জড়িয়ে ধরে বলে, লাপু বাবা। লাভ তো মা। আদ্রিয়ানের কথার ধরন দেখে তুই খিলখিলিয়ে হেসে ওঠে, বলে, বাবা তুই মতো কথা বলছে। আদ্রিয়ান মেয়েকে জড়িয়ে ধরে বলে, আমার শোন মা। আদ্রিয়ান নিজের হাতে তৈকে ফ্রেশ করিয়ে খাইয়ে দেয়। তারপর রেডি করে নিজে রেডি হয়ে মেয়েকে কোলে তুলে নিয়ে নিচে নামতেই স্নেহা চৌধুরী তৈকে কোলে নিতে চাইলে তুই আদ্রিয়ানের গলা জড়িয়ে ধরে বলে, না যাব না তোমার কাছে দিদিমণি। কেন দিদি ভাই? চলো আজ আমি তোমায় স্কুলে দিতে যাব। না। আদ্রিয়ান নিজের মায়ের দিকে তাকিয়ে বলে, আমি আজকে নিয়ে যাবো তোকে। কাজের চাপে আমি আমার মেয়েকে সময় দিতেই ভুলে গেছি। আমার দুনিয়া যাকে নিয়ে তাকে অবহেলা করছি, তাই আমি আমার মেয়েকে নিয়ে যাই। আজকে তাহলে আমরা খুব মজা করবো, কে তাই তো সোনামণি? মেয়ের দিকে তাকিয়ে বলল আদ্রিয়ান। অনেক মজা করবো। স্নেহা চৌধুরী হেসে বলল, আচ্ছা যাও, সাবধানে থেকো। আর দুপুরের খাবার বাড়িতে এসে খাবে তো? না, আমরা রেস্টুরেন্টে খাবো, ফ্রাইড রাইস আর চিকেন। তুই বলে উঠে। আদ্রিয়ান মেয়ের দিকে তাকিয়ে বলে, কিন্তু মা তোমার তো বাইরে খেলে শরীর খারাপ করবে। অসহায় মুখ করে বলে তুই। একদিন খাই না বাবা, কিচ্ছু হবে না, একদিন শুরু। আচ্ছা চলো। ড্রাইভার তৈর ব্যাগটা গাড়িতে রাখতেই তুই চিৎকার করে বলে উঠে, আজ ড্রাইভার দাদু যাবে না, বাবা গাড়ি চালাবে। আদ্রিয়ান মেয়ের দিকে তাকিয়ে হেসে বলে, চলো।
আদ্রিয়ান মেয়েকে পাশের সিটে বসি নিজে ড্রাইভিং সিটে বসতেই তুই হাত বাড়ায় কোলে বসার জন্য। আদ্রিয়ান মেয়েকে কোলে তুলে কোলে নিতেই তুই আদ্রিয়ানের গলা জড়িয়ে ধরে। আদ্রিয়ান কিছুক্ষণ আদর করে পাশের সিটে বসাতে নিলেই তুই জেদ ধরে আদ্রিয়ানের কোলেই বসে থাকবে আর তাকে এভাবেই গাড়ি চালাতে হবে। আদ্রিয়ান মেয়ের জেদ মেনে নিলেন। একদিন না হয় মেয়ের সকল আবদার জেদ মেনে নিলে কোনো দোষ নেই। সারা রাস্তায় তুই যেন কথার ঝুড়ি খুলে বসলো। আদ্রিয়ান মেয়ের যেন কথায় মনোযোগ দিয়ে শুনলো। তারপর তৈকে স্কুল গেটে পৌঁছে দিয়ে কিছুক্ষণের জন্য অফিসে যায়, কারণ তাকে আবার তৈকে আনতে যেতে হবে। তৈ স্কুল শেষে আদ্রিয়ান মেয়েকে আনতে যাওয়ার জন্য বের হয়। তখনই দেখা হয়ে যায় জহির আহমেদের সাথে, আদ্রিয়ানের বন্ধু। আদ্রিয়ানের যেহেতু বেশি সময় নেই তৈকে আনতে যেতে হবে, তাই জহির আদ্রিয়ানের সাথেই যায়। জহিরেরও তৈর সাথে দেখা করার ইচ্ছে ছিল। আদ্রিয়ান আর জহির তৈর স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যে তৈ স্কুল থেকে বেরিয়ে আসে, সাথে তার কিছু বন্ধুরাও। তৈ আদ্রিয়ানকে দেখতে পেয়ে আদ্রিয়ানের সামনে গিয়ে তার বন্ধুদের উদ্দেশ্যে বলে, এটা আমার বাবা। তোমরা দেখেছো আমার বাবা কত সুন্দর? আমার বাবা অনেক হ্যান্ডসাম। তৈ আদ্রিয়ানের দিকে হাত বাড়িয়ে দিতেই আদ্রিয়ান তৈকে কোলে তুলে নেয়। তৈ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, তাই না বাবা? তুমি হ্যান্ডসাম না? আদ্রিয়ান মেয়ের কথায় মুচকি হাসে। তৈ তার বন্ধুদের আবারও বলে, তোমরা যাও, আমি আজ আমার বাবার সাথে ঘুরতে যাব। চলো বাবা। জহির আদ্রিয়ানের পেছন থেকে বের হয়ে এসে বলে, আমার মাটা কেমন আছে? তৈ জহিরকে দেখে উচ্ছ্বাসিত গলায় বলে, জহি আঙ্কেল। জহির হাত বাড়িয়ে তৈকে আদ্রিয়ানের কোল থেকে নিজের কোলে তুলে নেয়। তৈ জহিরকে বলে, তুমি আছো না আমার বাড়ি আঙ্কেল? ও লে বাবালে, আঙ্কেলের এত কাজ থাকে, সময় পাই না। আজকে তুমি, আমি আর বাবা ঘুরবো। যাবে তো আমাদের সাথে আঙ্কেল? অবশ্যই যাব। শশী ভাইয়া আছেনি আঙ্কেল? না মা, তোমার শিশির ভাইয়া তো স্কুলে পরীক্ষা, তাই আসেনি। কিন্তু তোমার শিশির ভাইয়া বলেছে তুই যেন মন খারাপ না করে, তার পরীক্ষা শেষ হলে আসবে তোমার সাথে দেখা করার জন্য। প্রমিস? পাক্কা প্রমিস মা। আদ্রিয়ান, তৈবা আর জহির সারাদিন ঘোরাঘুরি করে। দুপুরে খাবার রেস্টুরেন্টে খেয়ে বের হয়েছে, এবার বাড়ি যাবে বলে। জহির চলে যাবে, তাই আদ্রিয়ান জহিরের সাথে কথা বলছিল। তৈ আদ্রিয়ানের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে আর এদিক ওদিক দেখছে। হঠাৎই তৈ দেখতে পায় রাস্তার ওপারে তনিমাকে। তৈ তনিমাকে দেখতে পেয়ে আদ্রিয়ানের হাত ছেড়ে দৌড়ে ডাকে, মাম্মা মাম্মা। তৈ আদ্রিয়ানের হাত ছেড়ে চলে যাওয়াতে তাকিয়ে দেখে তুই রাস্তা দিয়ে দৌড় দিচ্ছে আর এদিকে একটা ট্রাক প্রচন্ড গতিতে আসছে। আদ্রিয়ান দিশেহারা হয়ে যায়। তুই রাস্তার মাঝখানে চলে যাওয়াতে আদ্রিয়ান চিৎকার করে ডাকে, তুই? আদ্রিয়ান মেয়েকে জড়িয়ে ধরে বসে আছে গাড়িতে, আর জহির গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ আগে কি হতে যাচ্ছিল তা ভাবতেই আদ্রিয়ানের সারা শরীর কাঁটা দিয়ে উঠে। জীবনে বেঁচে থাকার শেষ সম্বলটা হারিয়ে ফেলছিল আদ্রিয়ান কিছুক্ষণ আগে। তুই আদ্রিয়ানের হাত ছেড়ে চলে যাওয়াতে তাকিয়ে দেখে তুই রাস্তা দিয়ে দৌড় দিচ্ছে আর এদিকে একটা ট্রাক প্রচন্ড গতি আসছে। আদ্রিয়ান দিশেহারা হয়ে যায় তুই রাস্তার মাঝখানে চলে যাওয়াতে। আদ্রিয়ান চিৎকার করে ডাকে, তুই? আদ্রিয়ানের চোখের সামনে দিয়ে ট্রাকটা চলে গেল। আদ্রিয়ানে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এই বুঝি সব শেষ, হারিয়ে ফেললো বুঝি বাজার শেষ সম্বলটাকে। রাস্তার ওপাশে মানুষের ভিড় দেখে আদ্রিয়ান ওখানে যেতে লাগলো, কিন্তু আদ্রিয়ানের মনে হচ্ছে যেন তার পা চলছে না। অনেক কষ্টে ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই যেন আদ্রিয়ানের প্রাণ ফিরে এলো। তৈকে তনিমা বুকে জড়িয়ে রেখেছে। ওই সময় তৈ যখন তনিমাকে মাম্মা বলে ডাকে, তনিমা তৈর গলা শুনে পেছনে তাকাতেই দেখতে পায় তৈ দৌড়ে আসছে আর এদিকে একটা ট্রাক আসছে। তখনই তনিমা দৌড়ে এসে তৈকে কোলে তুলে নিয়ে সরে যায়। একটুর জন্য আজ তৈর কিচ্ছু হয়নি। তনিমা তৈকে জড়িয়ে ধরে বলে, কি করছিলে তুমি এটা? এইভাবে কেউ দৌড়ায় রাস্তার মাঝখানে? আমি তো তোমার কাছেই আসছিলাম মামা, আমি বুঝতে পারিনি। চলে। ইটস ওকে মাম্মা, কিন্তু আর যেন এমন না হয়, ওকে? আচ্ছা। তুমি এখানে কেন, আর তোমার সাথে কে এসেছে অতসী? বাবা আর আঙ্কেল।
তখনই আদ্রিয়ান দৌড়ে এসে মেয়েকে কোলে তুলে নিয়ে মেয়ের সারা মুখে চুমু দিয়ে বলে, তোমার কিছু হয়নি? তোমার ব্যথা পেয়েছো কোথাও? না, ব্যথা পাইনি। মাম্মা আমারে ধরে ফেলেছে। এভাবে কেউ রাস্তায় দৌড়ায়? কিছু হলে বাবার কি হতো বলো? বাবাকে ভয় পাইয়ে দিয়েছিলে তো একদম। সরি বাবা। জহির এসে চিন্তিত ভঙ্গিতে বলে, আদ্রিয়ান, তৈমা ঠিক আছে তো? চলো হসপিটালে নিয়ে যাই। জহির তনিমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে। আদ্রিয়ান, সুখু ভাবি। আদ্রিয়ান জহিরের দিকে তাকিয়ে বলে, না জহির, তনিমা খান। আনফরচুনেটলি উনি তাবাসসুম, মানে তো সুখ ভাবির মতো দেখতে। আদ্রিয়ান তনিমার দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ তনিমা, আপনার কাছে আমি সব সময় ঋণী থাকবো। আজ আপনি আমার জীবন বাঁচিয়েছেন। তো একে বুকের সাথে মিশিয়ে বলে। আসছি আমরা, বাই। আদ্রিয়ান দিকে ঘুরতেই তৈ বলে, বাবা 1 মিনিট। বলে আদ্রিয়ানের কোল থেকে নেমে তনিমার দিকে হাত বাড়িয়ে দেয়। তনিমা তৈকে কোলে তুলে নেয়। তখন তৈ তনিমার গালে হাত রেখে বলে, আমাদের সাথে যাবে না তুমি মাম্মা? চলো না তোর সাথে তোর বাড়িতে। তনিমা কি বলবে বুঝতে পারছে না। অনেকক্ষণ চুপ করে থেকে বলে, অতসী, তুমি তো মাম্মার গুড গার্ল, তাই না? মাম্মা যা বলবে তা তো শুনবে অতসী, তাই না? তৈ মাথা নাড়ায়, মানে সে শুনবে। আমার তো বাড়িতে যেতে হবে, আমার মাম্মা না হলে চিন্তা করবে। তৈ অবাক হয়ে বল, তোমারও মাম্মা আছে মাম্মা? হ্যাঁ তো। জানো আমার বাবা আর ও মাম্মা আছে, আমার দাদুমণি। হ্যাঁ তো। আচ্ছা তুমি বাড়িতে যাও, মাম্মা একদিন তোমাদের বাড়িতে যাবে, আর পরের দিন তোমাকে মাম্মার বাড়িতে নিয়ে আসবো একদিন, কেমন? আচ্ছা। তৈ আদ্রিয়ানের কোলে উঠে যেতে যেতে বলে, তাড়াতাড়ি এসো মাম্মা। আচ্ছা। তৈ তনিমার কাছে এসে বলে, তনিমা আপু, একটা কথা বলি। বলো। জানো, তোমাকে অতসীর সাথে দেখলে না ওর মা মনে হয়। তুমিও কেমন জানি ওর মা হয়ে যাও ওকে কাছে পেয়ে। জানি না রে, কেন জানি ওকে দেখলে আমার খুব আপন মনে হয়, নিজের কাছে রাখতে ইচ্ছে করে। তহিদ এসে বলে, তাড়াতাড়ি বাড়ি চলো, অনেক দেরি হয়ে গেছে। কাকাই বরাবর ফোন করছে। সেই যে আদ্রিয়ান মেয়েকে জড়িয়ে ধরেছিল এখনো ছাড়েনি। তৈও বাবার বুকে চুপ করে মাথা রেখে বসেছে। বসে রয়েছে। জহির গাড়ি চালাতে চালাতে আদ্রিয়ানের দিকে একবার তাকিয়ে বলে, ওই মেয়েটা তোদের চিনল কি করে? আর তৈমা ওকে এত আপন করে নিল কি করে? আদ্রিয়ান মেয়ের দিকে একবার তাকিয়ে আবার জহিরের দিকে তাকিয়ে একে একে সব বলে। কিন্তু আদ্রিয়ান, আমার তো একটা খটকা লাগছে। আমার জানা মতে তারিম খানের কোনো সন্তান নেই। হ্যাঁ, তৌফিক খানের একটা ছেলে আর একটা মেয়ে আছে, কিন্তু তানিম খানের মেয়ে না। আমি ওদের খোঁজ নিয়ে কি করব? আমার কেন জানি মনে হচ্ছে ওই মেয়েটার আসল নাম তনিমা না, ও আসলে... তুই ভালো করে জানিস সুখের লাশ পাওয়া গিয়েছিল। কোনো মিরাক্কেল তো হতে পারে। ডিএনএ ম্যাচ করেছিল, তারপরও কিভাবে বুঝছিস? তুই ডাকে আদ্রিয়ান তাকায়। বাবা। হ্যাঁ বাবা। আমরা কোন একসাথে থাকি না? আমি, তুমি আর মাম্মা, জহি আঙ্কেল, আন্টি আর শশী ভাইয়া একসাথে থাকে। আমরা কেন একসাথে থাকি না? আদ্রিয়ান মেয়ের কথায় কিচ্ছু বলতে পারে না। কি বলবে, কি উত্তর দিবে মেয়েকে? তার মেয়ের মা কেন নেই তার কাছে, তো নেই এই উত্তর। বলবে কি? আদ্রিয়ান চুপ করে থাকায় তুই আবারও বলে, বলো না বাবা। আমরা একসাথে থাকতে পারবো না, কিন্তু তনিমা তো বললো তোমাকে এসে দেখে যাবে, আবার তাদের বাড়িতে নিয়ে যাবে। তুই বাবার কথা কিছু বুঝতে পারে না, তাই চুপ করে রইল। তুইকে বাড়িতে রেখে বিকেলের দিকে আদ্রিয়ান কোথায় চলে গেল। সারা বিকেল তুই বাড়ির সবার সাথে থাকে। সন্ধ্যায় পড়তে বসে ঠিক 7টার পর তার বাবাকে চাই। এমনিতে আদ্রিয়ান সন্ধ্যার পর বাড়িতে চলে আসে। আজকে আদ্রিয়ান 9টা বেজে গেছে, তারপরও বাড়িতে আসেনি। আর এদিকে তুইকে আর সামলানো যাচ্ছে না, অনবরত কান্না করছে আর বাবাকে ডাকে। এদিকে আদ্রিয়ান ফোনও তুলছে না, কি করবে বাড়ির লোক বুঝতে পারছে না।
রাত 11টার দিকে আদিয়ান বাসায় ফিরে দেখতে পায় তুই তার দাদুমণির কোলে মুখটা একদম ছোট্ট করে বসে আছে, এখনো কান্না করছে আর হেঁচকি তুলছে। আদিয়ান বাসায় আসতেই তুই দৌড়ে গিয়ে আদিয়ানের কোলে উঠে অজ্ঞান হয়ে যায়। বাড়ির সবাই আতঙ্কিত হয়ে এগিয়ে আসতে নিলেই আদিয়ান বলে, ব্যস্ত হওয়ার দরকার নেই, বেশি না কান্নার জন্য অজ্ঞান হয়ে পড়েছে। আমি তো ওইকে নিয়ে ঘরে যাচ্ছি, তোমরা যে যার কাছে যাও। আদিয়ান মেয়েকে কোলে তুলে নিয়ে রুমে এসে ওকে বিছানায় শুয়ে দেয়। রুম থেকে বের হয়ে দেখে স্নেহা চৌধুরী সামনে পড়ে যায়। স্নেহা চৌধুরী মুখটা একটু গম্ভীর ভাব রেখে বলে, এতক্ষণ কোথায় ছিলে তুমি আদ্র? মা, একটা কাজ ছিল। কাজটা কি এখন তোমার মেয়ের থেকেও বেশি জরুরি? দেখলে তো আজ আমার দিদি ভাইটার অবস্থা। তুমি জানো তো সন্ধ্যার পর তোমাকে ছেড়ে থাকতে পারে না, তারপরে তুমি কিভাবে এতটা বেখেয়ালি হতে পারলে? তো এই অসুস্থ হয়ে পড়ে বেশি স্ট্রেস নিলে, আর তাও ওর জন্য এগুলো ভালো না। মা, একটু তৈরি আর আমার খাবারটা ঘরে পাঠিয়ে দিবে কাউকে দিয়ে। আদ্রিয়ানের মা অবাক হয়ে যাচ্ছেন। এত কিছু বলার পরও কোনো উত্তর দিল না আদ্রিয়ান, তাই তিনি কিছু না বলে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে একজন সার্ভেন্ট এসে তাদের খাবার দিয়ে যায়। আদ্রিয়ান মেয়ের কাছে এসে মাথার কাছে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আস্তে করে ডাকে, তুই মাম্মা ওঠো, দেখো বাবা এসে গেছি, খাবার খেতে হবে তো, উঠো মা। কিছুক্ষণ ডাকার পর তুই আস্তে আস্তে চোখ মেলে তাকায়। চোখের সামনে বাবাকে দেখতে পেয়ে উঠে জড়িয়ে ধরে, কান্না করে দেয় আর অভিযোগ করে বলে, বাবা তুমি কোথায় গেছিলে? তুই কখন থেকে তোমাকে খুঁজছি, তুমি কেন আসোনি বাবা? জানো তুই কত ভয় লাগছিল, তুই কাছে মাম্মাও নেই বাবাও নেই, তাই তুই কান্না করতেছিল। আদ্রিয়ান মেয়েকে জড়িয়ে ধরে মেয়ের মাথায় চুমু দিয়ে বলে, এই তো বাবা, মা, বাবা তোমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি তো তোর মাম্মাকে তোর কাছে আনতে গিয়েছিলাম। তুই আদ্রিয়ানের কাঁধ থেকে মাথা তুলে বলে, কোথায় মাম্মা? মাম্মা এসেছে তোর কাছে? কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না মাম্মাকে। এখন না মা, আর কয়েকটা দিন যাক, এরপর তোমার মাম্মা তোমার কাছে চলে আসবে। সত্যি মাম্মা আমার কাছে একেবারে চলে আসবে আর কোথাও যাবে না? না মা, একেবারে চলে আসবে আর কোথাও যাবে না। এখন চলো বাবা, তো একে খাইয়ে দিবে, তো এই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। ঘুম পাড়ানো মাসি পেশি, মোদের বাড়ি এসো, খাট নেই। তুই তাড়াতাড়ি করে বলে, না না বাবা, বড়দের গান ছোটদের গান না। ওরে আমার পাকা বুড়ি, বড়দের গান শুনবে তো? তো কি গান শুনবে তুমি? মামার জন্য যে গানটা, ওটা। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে তারপর মেয়ের দিকে তাকিয়ে হেসে শুরু করে, বাকিটা নিজ দায়িত্বে শুনে নিবেন। এতটুকু গিয়ে আদ্রিয়ান দেখে তার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আদ্রিয়ান মনে মনে ভাবে তার সুখের এই গানটা অনেক পছন্দের। কত নতুন গান সুখ গেয়েছে, কিন্তু তার কাছে আদ্রিয়ানের গলায় এই রবীন্দ্রসঙ্গীতটা বেশি পছন্দের ছিল। রাত 12:30। তানিম খান চেয়ারে বসে আছেন, কিছু নিয়ে চিন্তা করছেন। তার চেহারায় দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তাহিয়া খান এসে কিছুক্ষণ তানিম খানকে পর্যবেক্ষণ করে তার কাঁধে হাত রাখতে তিনি চমকে উঠে বলে, আমি শান্ত হও, কি হয়েছে তোমার? তানিম এমন দেখাচ্ছে কেন তোমায়? কিছু না, কেমন দেখাচ্ছে? তুমি আমার চোখে ফাঁকি দিতে পারবে না তানিম, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি কিছু নিয়ে চিন্তা করছো। তাহিয়া, তনিমাকে আর চৌধুরী বাড়িতে যেতে দেওয়া যাবে না। আমার কেন জানি মনে হচ্ছে তনিমার অতীতের সাথে ওদের কোনো যোগ আছে। কি বলছো কি? আর তনিমার অতীত কোনোভাবে সামনে আনা যাবে না। আমরা যে তাহলে সব হারাবো। তুমি চিন্তা করো না, আমি আর তনিমাকে ওখানে যেতে দিব না। এখন চলো, ঘুমিয়ে পড়বে। সকালে হঠাৎই তৈর জ্বর আসে। 1 ঘন্টার মধ্যেই তৈর জ্বরের মাত্রা দ্বিগুণ হয়ে গেছে। আদ্রিয়ান মেয়ের এমন অবস্থা দেখে পাগল হয়ে গেছে। তাড়াতাড়ি করে তৈকে নিয়ে হসপিটালে যায়। আদ্রিয়ান কেবিনের বাইরে বসে আছে আর তৈকে